অপতথ্য কিন্তু থেমে নেই। যেমন টিকটকে হাজারের বেশি শেয়ার হলো একটি ভিডিও এবং সেখানে দাবি করা হলো আগামীকাল থেকে নাকি 14 দিনের কঠোর লকডাউন শুরু হবে এবং দেশের সব কলকারখানা বন্ধ থাকবে। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে গেল এবং যথারীতি ফ্যাক্ট চেক করে জানা গেল সেটা ছিল গুজব। ওদিকে জাইমা রহমানের নামে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে কয়েক হাজার শেয়ার হয় একটি পোস্ট, যেখানে গুজব ছড়ানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন হাঁটতে পারছেন। এছাড়া ফেসবুকে সংঘবদ্ধ গুজবের শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দর্শক, চলুন আমরা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। আগামীকাল থেকে 14 দিনের কঠোর লকডাউন, সকল কারখানা বন্ধ থাকবে, এমন ক্যাপশন একটি ভিডিও টিকটকে প্রচার হচ্ছে। ক্রমাগত শেয়ার হবার ফলে খুব দ্রুত ছড়িয়েও যাচ্ছে। তবে অনুসন্ধানে জানা গেল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং দেশে 14 দিনের লকডাউন দেওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে 2021 সালে করোনার প্রাদুর্ভাবে দেশে লকডাউন ঘোষণার সংবাদ প্রতিবেদনকে এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। এসবের মাঝে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হলো জাইমা রহমান নাকি বলেছেন বেগম খালেদা জিয়া একটু সুস্থ এবং হাঁটতে পারছেন, সকলেই দোয়া করবেন। ছবিটিকে ভালো করে বিশ্লেষণ করে দেখা গেল ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি। এই ভুয়া ছবিকে মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। এর মাঝে ফেসবুকে সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হলো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের একাধিক ছবি। সেখানে রাশেদ খানকে নিয়ে আপত্তিকর অভিযোগ তোলা হয় এবং দাবি করা হয় তাকে গণধোলাই করা হয়েছে এবং আটক করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সত্য নয়। ছবিটি মূলত 2022 সালে। সে সময় রাশেদ খানকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের উপর ভর করে গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম, ধারণাও পেলাম এবং আগেই জেনেছি আমাদের সঙ্গে শুরু থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব রাশেদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন আসলে আপনাকে যারা চেনেন তারা হয়তো এই গুজবকে খুব বেশি পাত্তা দেবেন না, কিন্তু যারা আসলে আপনার প্রতিপক্ষ তাদের একটা বড় ধরনের সুযোগ থাকবেই এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং যতটা পারা যায় সেটাকে অপ্রীতিকরভাবে উপস্থাপন করা। আপনার মনে হয় কিনা যে নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে অন্যান্য প্রার্থী তো বটে, আপনার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে যারা জনপ্রিয় গ্রহণযোগ্য প্রার্থী তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে। আমরা শুধুমাত্র আওয়ামী লীগ বা ছাত্রলীগকে দোষারোপ করছি না, এর সাথে আমি নিজেই দেখেছি যারা আমার রাজনৈতিক প্রতিযোগী বা আমার নিজ নির্বাচনী আসন ঝিনাইদহ 2 আসন, সে আসনে অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছে, সমর্থক রয়েছে, এছাড়া যারা সারা দেশে আমার সমালোচনায় লিপ্ত থাকে, বিশেষ করে আন্দোলন সংগ্রাম করেছি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদের যারা দোসর রয়েছে তারা দেখলাম যে একটি মিথ্যা সংবাদকে কেন্দ্র করে নানানভাবে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। দেখেন, আমি 2022 সালে নেত্রকোনায় গিয়েছিলাম আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের বাড়িতে। সেখানে নেত্রকোনার তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় 200 জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার উপর হামলা করতে আসে। তখন আসলে এই ঘটনা ঘটে যে আমি পানিতে পড়ে যাই। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, আমার হাতে দড়ি বাঁধা হয়েছে, আমার পাশে একজন নারীকে বসানো হয়েছে এবং আরো বলা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা আমার উপর হামলা করেছে। এই 3 ধরনের গুজব আসলে ছড়ানো হয়েছে। আমি এটিও দেখেছি যে আপনার বাংলা ভিশনের নাম বিকৃত করে গুজব ভিশন নাম দিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের দরণিতে পানিতে পড়লেন রাশেদ খান। নানানভাবে এইভাবে আসলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। এখন এই যে আমি গ্রামগঞ্জে দেখেছি, আমি যখন ঝিনাইদহ 2 আসনে গণসংযোগ করতে যাই, আমি দেখেছি যে মানুষ আসলে বিভ্রান্ত হয়। অনেকে আসলে কোনটা
সত্য নিউজ আর কোনটা আসলে মিথ্যা নিউজ সেটা আসলে যাচাই বাছাই করতে পারে না। বিশেষ করে যাদের লেখাপড়া কম রয়েছে বা আপনার যারা আসলে মানে ওইভাবে আসলে সচেতন না, তারা আসলে এই ধরনের সংবাদে বিভ্রান্ত হয়। আমার কাছে অনেকে পাঠিয়েছে যে রাশেদ ভাই এটি দেখলাম সত্য না মিথ্যা, এবং এই সময়ে সব থেকে বড় সমস্যা হলো যে কোনটা আসলে সঠিক ছবি আর কোনটা আসলে এআই দিয়ে এডিটেড, এটা বোঝা বড় মুশকিল। মাঝে মধ্যে আমি নিজেও বিভ্রান্ত হই, তবে আমি তো আর অন্যদের মতন আমি চেক না করে ওইটা নিয়ে আসলে মন্তব্য করি না। সবাই তো আসলে আমার বা আপনার মতন না। সুতরাং এই মুহূর্তে এই এআই দিয়ে এডিট করা ছবি প্লাস ফেক নিউজ, ফেক ফটো কার্ড, এটা আমাদেরকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে। যে কারণে নির্বাচন কমিশন যে ধরনের আচরণ বিধি দিয়েছে, আমার কাছে মনে হয় যে তাদের আরো বেশি কঠোর হওয়া দরকার। বিশেষ করে যে আমাকে নিয়ে মানে এক ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হলো যে আমি নাকি পরকীয়ায় লিপ্ত হয়েছি, একজন নারী নিয়ে আমি নাকি ধরা খেয়েছি। এই যে বিশ্রী কথাবার্তা এবং আমার সাথে আসলে এক ধরনের অন্যায়, তো এই অন্যায় বা অপরাধ কারা করছে? সংঘবদ্ধ চক্র। এবং এই চক্রের সাথে আমি সব থেকে অবাক হচ্ছি যারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, যাদের সাথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, যারা এখন ওই রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় ধরনের অপবাদ ছড়াচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সবার প্রতি আহ্বান রাখতে চাই, দেখেন বাংলাদেশটা যদি আমরা নতুন ভাবে গঠন করতে চাই তাহলে আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের আচরণের কোনো পরিবর্তন আসলে গণঅভ্যুত্থানের পরে হয়নি, বরং ওই যে আপনার একদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির 14 দল, অন্যদিকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ অন্যান্য দল, আমরা আসলে ওই যে আওয়ামী লীগের সাথে আমাদের যে ধরনের দূরত্ব, সমালোচনা, আলোচনা, ঠিক আওয়ামী লীগ জাতীয় পার্টি বা 14 দলের পতনের পরে এখন যেটি হয়েছে যে আমরা নিজেরাই ওই ধরনের সমালোচনায় লিপ্ত হয়েছি, যে কারণে একজন আরেকজনের চরিত্র হনন করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। একদম রাশেদ খান, এটা তো আপনি আপনার একটা আক্ষেপের কথা বললেন, সংশয়ের কথা বললেন। গণমাধ্যম হিসেবে আমরাও সেই সংশয়ের মধ্যে আছি, সেই ভোগান্তির মধ্যে আমরাও আছি। কারণ আপনি যে গজব ভীষণ বললেন, এটা নিশ্চয়ই বাংলা ভীষণ তাদেরকে বলতে হয়েছে এই কার্ডটা আমাদের না। আমরাও দিনরাত বলছি যে এই কার্ডটা আমাদের না, আমাদের নামেও ফটো কার্ডগুলো নকল হচ্ছে। সমাধানটা খুঁজবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনি আমাদের সঙ্গে আছেন। দর্শক, আমাদের সঙ্গে আছেন রাশেদ খান। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেক নিউজ করা চলছে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন জনাব রাশেদ খান। একটা সংকটের বিষয়টা স্পষ্ট হলো এবং এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন যত সময় ঘনিয়ে আসবে এই অপতথ্যের মাত্রাটা বাড়বে। আচরণের কথা আপনি বলছেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে মানুষের আচরণ তো আপনি আর পরিবর্তন করতে পারবেন না। সেক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা নেওয়া উচিত? আমাদের কথাও বলছিলাম যে আমাদেরও ফটো কার্ড নকল হচ্ছে, প্রান্তিক অঞ্চলের মানুষ বিভ্রান্ত হচ্ছেন। করণীয়টা কি আসলে? এই সরকার যদি কঠোর হয়, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে যদি নির্বাচন কমিশন কঠোর হয় এবং যারা এই ধরনের অনাচারে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, সেক্ষেত্রে আমি মনে করি এটা আসলে কমবে। হয়তো পুরোপুরি বন্ধ হবে না, তবে দুঃখজনকভাবে বলতে হয় যে এই সরকার কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধেই সরকারের আমরা সতর্কতা বা পদক্ষেপ লক্ষ্য করছি না। এবং এখন এমন একটি অবস্থা হয়েছে যে কেউ একটি মিথ্যা নিউজ করলে এখন তার বিরুদ্ধে আপনি মামলা দিবেন, তো বলা হচ্ছে যে এটা তো সেই হাসিনার আমলে করা হতো। আমি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে একজন সম্ভবত আপনার ইউটিউবার, তিনি একটি মন্তব্য করেছিলেন যে এত কোটি টাকা দিয়ে জনাব তারেক রহমানের গাড়িটি কেনা হয়েছে। পরবর্তীতে দেখলাম যে এটা আসলে মিথ্যা। একজন আইনজীবী সংক্ষুব্ধ হয়ে সম্ভবত বিএনপির সমর্থক, তিনি মামলা করেছিলেন, কোর্টে মামলা করেছিলেন, সেটা দেখলাম যে আবার তুলে নেওয়া হলো। অর্থাৎ এখন ওই যে শেখ হাসিনার আমলে যে ধরনের মুখ চেপে রাখার জন্য কালো আইন বা ডিজিটাল সিকিউরিটি যে অ্যাক্ট ছিল, এখন এমন একটা অবস্থা হয়েছে যে ওই হাসিনার সাথে সবকিছু তুলনা করা হচ্ছে। হাসিনার আমলে এইভাবে হয়েছে, সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করা হয়েছে, যারা আমরা ফেসবুকে লেখালেখি করি তাদের মুখ বন্ধ করা হচ্ছে, ঠিক এখনো একই কাজ করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা অন্যায় করছে, অপরাধ করছে, যারা চরিত্র হনন করছে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই হাসিনার আমলের দোহাই দিয়ে এখনকার সব অপরাধ আসলে মাফ করা যায় না। আমি নিজে তো ভিকটিম, তাই না? আমার নিজ এলাকা ঝিনাইদহ জেলাতে যেভাবে আসলে এটা সরিয়ে দেওয়া হয়েছে, এটা তো আমার নির্বাচনে প্রভাব পড়তে পারে। আমি কয়জনকে ধরে ধরে এই জিনিসটা বোঝাবো যে না এটা মিথ্যা? হ্যাঁ, আমি একটি ভিডিও দিয়েছি, কিন্তু আমি সবসময় দেখি যে পজিটিভ বক্তব্যের থেকে নেগেটিভ বক্তব্য আরো বেশি ছড়ায়। এখন আমি যেখানে আমার সংবাদ প্রচারিত হচ্ছে, আপনাদের টেলিভিশন বলেন বা যেখানেই বলেন, আমি সেই কমেন্ট সেকশনে গিয়ে দেখছি সবাই বলছে যে রাশিদ তো ধরা খাইছে নারী নিয়ে।
মানে কি একটা বাজে অবস্থার মধ্যে আমাকে পড়তে হয়েছে। এখন আমি কি করবো বলেন, কয়জনকে আমি বুঝাবো? এটা তো অনেকে বিভ্রান্ত হচ্ছে, ভাবছে যে এমনকি এটি হয়েছে যে আমাকে সেটি অনেকে ফরওয়ার্ড করে জানতে চেয়েছে রাশেদ ভাই কি হয়েছে, বাধ্য হয়ে আমাকে ভিডিও দিতে হয়েছে। যখন আমি নির্বাচনী গণসংযোগ করছি সেই গণসংযোগ বাদ দিয়ে আমাকে ভিডিও বার্তা দিতে হয়েছে যে না এটি মিথ্যা। একদম রাশেদ খান, এটা এটা একটা রিয়েলিটির কথা আপনি বলছেন, মানে এটা একজন রাশেদ খানকে দিয়ে বোঝা যাচ্ছে যে আরো 10 জন যারা হেনস্থার শিকার হচ্ছেন তারা কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান। ধরুন রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, তারা সেই কাজটা হয়তো করবে, কিন্তু প্রার্থী হিসেবে নিজেদের সেফটি গার্ড তো থাকা উচিত। আপনারা আসলে আপনাদের জায়গা থেকে কোন কাজটা করছেন? অনেকে এটা বলেন যে এখন প্রার্থীরা যে গণসংযোগ করবেন তাদের ভোট চাওয়ার পাশাপাশি সচেতনতার দায়িত্বটাও নিতে হবে। আপনি আসলে কি ভাবছেন? দেখেন, আমি যখন গণসংযোগে যাই ঝিনাইদহ 2 আসনে আমার এলাকায়, তখন আমি কিন্তু মানুষকে বোঝাই, আমি মানুষকে পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করি, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, গুজবের বিরুদ্ধে, প্রপাগান্ডার বিরুদ্ধে আমি সবসময় কিন্তু মানুষকে বোঝাই। না, আমি দেখেছি যে আমার আসনে যারা অন্যান্য প্রার্থী রয়েছে তারা আসলে একে অপরের সমালোচনায় লিপ্ত থাকে, তারা মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো, এই কাজগুলো আমি কখনো দেখি নাই। আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই যে আমাদের শুধুমাত্র আগামী নির্বাচনে এমপি হব, এমপি হয়ে সংসদে যাব, দেখেন এখন কিন্তু মানুষ আর ওই এমপি কে আগের মতন মূল্যায়ন করে না। সুতরাং এখন মানুষকে যদি আমরা এই গণসংযোগ করতে গিয়ে, নির্বাচনী ক্যাম্পেইন করতে গিয়ে আমরা যদি মানুষকে বুঝাইতে পারি, ওই যে আমি বললাম না যে মানুষের মানসিকতার সংস্কার, এই সংস্কারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এইবার যদি আমি এমপি হতে না পারি, আমি যদি এই ভালো কাজ বা মানুষকে বোঝানোর মধ্যে আমি থাকি, তাহলে আগামীতে মানুষ আমাকে এমপি বানাবে। এখন আমি শুধুমাত্র এই যে যেন ভাবে এমপি হতে চাই না, আমার কাছে যেটি হয় যে মানুষের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে নিজের আচরণে পরিবর্তন এনে আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, তাহলে এই রাষ্ট্রের কল্যাণ আমি করতে পারবো। আমি নিজেকে গর্ববোধ করতে পারবো যে আমি এই সংগ্রাম করেছি, আমার এই কাজগুলো ছিল, মানুষকে আমি এইভাবে সচেতন করেছি এবং এরপরে মানুষ আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে। কিন্তু আমি লক্ষ্য করছি যে মানুষের মধ্যে এক ধরনের যেটা যারা প্রার্থী রয়েছে, যে কালো টাকা, পেশি শক্তি দেখিয়ে কিভাবে তাড়াহুড়া করে বা ওয়েলফেয়ার মেকানিজম বা জান্নাতের টিকিটের কথা অনেকে বলে, হ্যাঁ, নানান ভাবে মানুষকে বিভ্রান্ত করে এমপি হয়, এটা আসলে ঠিক না। এখন আমাদের বড় দায়িত্ব মানুষকে বোঝানো। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, মানুষকে সচেতন করছি, বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে আসলে। এবং আর একটা বিষয় আপনাকে বলি, কারণ আমি যখন ক্যাম্পেইন করি আমি মানুষকে বোঝাই উন্নয়ন মানে কি। এখন সাধারণ মানুষ উন্নয়ন মানে মনে করে যে 10 কেজি চাল যে দিতে পারবে, 2 কেজি মাংস দিতে পারবে, লুঙ্গি দিতে পারবে, 1000 টাকা দিতে পারবে, সেই মনে হয় প্রকৃত উন্নয়ন করছে। কিন্তু আমি মানুষকে বোঝাই, দেখেন উন্নয়ন মানে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কৃষির উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। এইভাবে কিন্তু মানুষকে আমাকে বোঝাতে হচ্ছে। অর্থাৎ গুজবের বিষয়ে বলেন বা যে কোনো প্রপাগান্ডার বিষয়ে বলেন, যেমন ওই যে উন্নয়ন নিয়ে গুজব সৃষ্টি করা হয়েছে যে উন্নয়ন মানে এইটা, কিন্তু আমি মানুষকে বোঝাচ্ছি যে না, উন্নয়ন মানে এইটা না। অর্থাৎ আমি শুধুমাত্র যে এই যে ফেসবুকে আমরা নানান ভাবে আমরা প্রপাগান্ডার শিকার হচ্ছি না, বরং জাতীয় রাজনীতি বা এই যে সামগ্রিক উন্নয়ন নিয়ে, অর্থনীতি নিয়ে মানুষকে নানান ভাবে কিন্তু গুজব সৃষ্টি করা হচ্ছে, মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে। তো এই বিষয়ে বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। এবং এই সরকার যেহেতু অভ্যুত্থানের সরকার, নির্বাচন কমিশন অভ্যুত্থানের পরে গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশন কিছু কিছু ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। যেমন আমাদের ভাই উসমান হাদি শহীদ হলেন, সেই উসমান হাদির হত্যাকাণ্ডকে বলা হলো যে বিচ্ছিন্ন ঘটনা। এখন এই যে আমার চরিত্র হনন করা হলো, এর আগে আমরা দেখেছি যে এবি পার্টির যিনি আপনার সাধারণ সম্পাদক রয়েছেন ব্যারিস্টার ফুয়াদ ভাই, তাকে নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ এই যে যারা প্রার্থী রয়েছে তাদের চরিত্র হনন করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া, এটা শুধুমাত্র আমি না, হ্যাঁ, এবং আমরা এই আয়োজন করতে গিয়ে আমরা ধারাবাহিকভাবে সেগুলো দেখছি। এবং আজকে জনাব রাশেদ খান, আপনাকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য আমাদের এটা ছিল যে আপনারা যারা ভক্তরা আছেন, যারা আপনাকে চেনেন, তারা যেন অন্তত সঠিক বার্তাটা পায়। এবং আমি একটু 71 টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই যে 71 টেলিভিশন অন্তত এই বিভ্রান্তি দূর করার জন্য, আমি ব্যক্তি হিসেবে হয়তো এখানে আমি কথা বলছি, কিন্তু এটা আমার বিষয় না, এটা সারা দেশের মানুষের বিষয়। যে যাদের চরিত্র হনন করা হচ্ছে সে বিষয়ে 71 টেলিভিশন ধারাবাহিকভাবে এই ধরনের মানে প্রোগ্রামের আয়োজন করেছে। এই জন্য 71 টেলিভিশনকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি নিজে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, একজন ভিকটিম হিসেবে আমাকে আপনার টেলিভিশনের পর্দায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন 71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবে দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।